তারা জানে যে ধর্ষণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তার জান যেতে পারে এই কাজটা করার জন্য। তাহলে সে কেন করে? কেন? মুরাদনগরের থানার পুলিশ কি করছিল? ধর্ষণের মামলা হয়েছে, তুমি যাও গিয়ে ধর্ষণের আসামিকে অ্যারেস্ট করো। তুমি ঢাকার অর্ডারের জন্য অপেক্ষা করছো কেন? সরকার এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ কেন হচ্ছে? সরকারের আর কি কি করণীয় আছে? মুরাদনগরের নারীকে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার ঘটনাটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারীদের নিরাপত্তাকে আবারও প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। আইন উপদেষ্টা বলেছে এই ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। তবে মুরাদনগরের ঘটনাটির বিস্তার এতটাই যে নারীদের সার্বিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে অনেক। আইনি প্রক্রিয়া নিয়েও উঠেছে প্রশ্ন। এর সুষ্ঠু স্থায়ী সমাধান আমরা কি কখনো পাবো? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আমি নাজিমা বাশার আছি আপনাদের সাথে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারীদের নিরাপত্তা নিয়ে এই আলোচনায় আমার সাথে আছে দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার সাইমা ইসলাম। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। যেমন কুমিল্লা মুরাদনগরের ঘটনায় তিনটি দিক একদম স্পষ্ট। একজন নারীকে ঘরের ভেতর ঢুকে ধর্ষণ করেছেন রাজনৈতিক পরিচয়ের ক্ষমতা দেখানো এক ফজর আলী। দ্বিতীয়, সেই নারী সংখ্যালঘু সম্প্রদায়ের একজন। এবং তৃতীয়, ধর্ষণের ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই তিনটি দিক বিবেচনা করলে বর্তমান সার্বিক পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা কতটা হুমকির মুখে আছে? নাজিবা, আমরা মনে হয় এই ধরনের টক শো আগেও করেছি যে আমরা নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছি, নারীদের ওয়েলফেয়ার নিয়ে কথা বলছি। মানে দিস ইজ নট নিউ ফর আস। আমরা আবার নতুন করে এই আলোচনাটা এখানে আনছি কারণ ক্ষমতার ডাইনামিক্সগুলো কিন্তু একটু বদলে গেছে, রাইট? তাই না? আমাদের এই নতুন যে একটা আমরা রিজিমে আছি সেখানে। তো আমি যদি একটু আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড আমি যদি যেতে পারি, ধর্ষণ কিন্তু কখনোই যৌন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ না। রাইট। রেপ ইজ অলওয়েজ আ পাওয়ার প্লে। এখানে পাওয়ার স্ট্রাকচারটা আমাদেরকে বুঝতেই হবে। তো আমি মুরাদনগর গ্রামে আমরা যদি চলে যাই, ধর্ষণের এই মামলাটার প্রধান আসামি, মূল আসামি ফজর আলী, উনি গ্রামে একজন সুদের ব্যবসায়ী, রাইট, এবং একই সাথে উনি কন্ট্রাক্টরি করেন। তার মানে ওনার সবসময় রাজনৈতিক যে কেন্দ্রবিন্দুগুলো থাকে, দ্য পাওয়ার অফ দ্য ডে, রাইট, তার সাথে তার ভালো সম্পর্ক। সেটা আওয়ামী লীগ হয়ে থাকুক বা অন্য কেউ হয়ে থাকুক, সবসময় তার সাথে তার ভালো সম্পর্ক মেনটেন করে চলতে হয়েছে অথবা মেনটেন করছে সে। অন্যদিকে ঋণ করেছেন হচ্ছে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নারী। মুরাদনগরের সেই সুদের ব্যবসায়ী নারীটার থেকে টাকা পায়। তো অটোমেটিকলি কিন্তু নারীটা একটা পাওয়ার স্ট্রাকচারে সে কিন্তু বরং নিচের দিকেই আছে। আপনার কি ধারণা, মানুষ যখন ধর্ষণ করে তারা কি বোঝে না যে ধর্ষণের আইনের কি কঠোর শাস্তি দেয়া আছে? তারা খুব ভালো করে কিন্তু আইন জানে। তারা জানে যে ধর্ষণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তার জান যেতে পারে এই কাজটা করার জন্য। তাহলে সে কেন করে? সে করে কারণ সে জানে যে তার কিছু হবে না। সে করে কারণ সে জানে that person will escape with impunity. এক্স্যাক্টলি। ওই গ্রামে সে পলিটিক্যালি কানেক্টেড, সুতরাং সেটা করতে পারে। এখন যদি আমি আসি নারীদের সার্বিক নিরাপত্তার বিষয়টা নিয়ে, কিছুদিন আগেই কিন্তু নারীদের মৈত্রী যাত্রা হলো একটা ঢাকা শহরে। আপনিও ছিলেন, আমিও ছিলাম। নারীরা নেমেছিল কেন? এত নারী কেন, নারীদের ঢল কেন রাস্তায় নেমেছিল? কারণ বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু এমন কিছু রেটরিক অবজার্ভ করছি যেটা আসলে নারীদের অধিকারের বিরুদ্ধে যায়, নারীদের অধিকারের বিপরীতে যায়। এবং এই রেটরিকগুলো আমরা দেখেছি হয়তো রাজনৈতিকভাবে ক্ষমতাবান ব্যক্তিদের মুখে মুখে, তারা এগুলা বলছেন, তারা এগুলা বাহন করছেন এবং ছড়াচ্ছেন। অবশ্যই ডিসেমিনেশন তো অবশ্যই এটার মধ্যে ইম্পর্টেন্ট। এবং আমরা দেখছিলাম যে নারীদের সম অধিকারের যে জায়গাটা সেটা আরও সংকুচিত হয়ে আসছে। ওই জায়গাটা আমাদের রিক্লেম করার একটা তাগিদ ছিল, যে কারণে আমরা সবাই রাস্তায় নেমে এসেছিলাম। আমরা শহরে, আমরা পড়াশোনা করা, আমরা একটা দেশের একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমে চাকরি করি। আমাদেরই যেখানে অনিরাপদ
লাগছিল, মানে যে কারণে আমরা রাস্তায় নেমেছিলাম। আপনি এখন চিন্তা করেন যে মুরাদপুরের গ্রামের একদম অজপাড়াগাঁয়ের একজন হিন্দু মানে ঘরে থাকা নারীর নিরাপত্তার আসলে কি পরিমাণ হতে পারে তাহলে, মানে ইউ ক্যান ইমাজিন দ্য স্টার্ক ডিফারেন্স। শি মাস্ট বি ফিলিং এক্সট্রিমলি আনসেফ অ্যাট দ্য মোমেন্ট। আমরা যদি নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তা করি, এটা কিন্তু আসলে কতগুলো হামলা হলো, কতগুলো ধর্ষণ হলো, এইটা দিয়ে আপনি বিবেচনা করলে হবে না। নিরাপত্তা একটা পারসেপশনের বিষয়, এবং আমরা যেখানে দেখছি যে নারী বিদ্বেষীদের কণ্ঠ বলিষ্ঠ হচ্ছে, তখন আমাদের অনিরাপদ লাগবেই। তো আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে এই বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৩৮৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্তত ৭১টি ঘটনায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে রবিবারে আবার আইন উপদেষ্টা বলেছেন মুরাদনগরের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে, বিচার করা হবে। তবে এতগুলা ধর্ষণ এবং এত নারী নির্যাতনের ঘটনায় বাংলাদেশে বর্তমানের আইন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার কি যথেষ্ট মনে হয়? যে ৭১টা ঘটনাতে মামলা হয়নি, ওরা মামলা মানে করলে কি ওরা আদৌ বিচার পেত? আমরা তো আসলে জানি। ইনফ্যাক্ট আমি সবসময় এই রিসার্চটা, তাই আই কিপ রেফারিং ব্যাক টু ইট, এবং এখনো পর্যন্ত ধর্ষণ সংক্রান্ত এটাই সবচেয়ে কোহেসিভ রিসার্চ। প্রথম আলো থেকে এটা করা হয়েছিল। ওরা বের করেছিল যে ধর্ষণের ক্ষেত্রে সাজা মাত্র ৩%, মাত্র ৩% কেসেসে কনভিকশন হয়। এখন এই ধরেন এই সংখ্যাটা নিয়ে না অনেকে আবার অন্যদিকে দৌড় দেয়। তারা বলে যে আসলে তার মানে হচ্ছে যে ৯৭% হচ্ছে ভুয়া মামলা। না, ৯৭% ভুয়া মামলা না। মামলা কনভিকশনে নিয়ে যাওয়াটা ইটস অ্যান অ্যাবসলিউটলি আপহিল ব্যাটল। আমি ধরেন এই মুরাদনগরের ট্রায়াল প্রসেসটাই তো অনেক গ্রুয়েলিং একটা ভিকটিমের জন্য। অবশ্যই। এবং আমি ধরেন মুরাদনগরের ক্ষেত্রে আমি আপনাকে বলি, ঘটনাটা ঘটলো হচ্ছে ২৬ তারিখ রাতে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর পরে যখন ক্ষমতার কেন্দ্রবিন্দু, আবার ক্ষমতা আমি নিয়ে আসছি এখানে, ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকার মানুষরা তারা যখন জোর গলায় বলা শুরু করছে যে মুরাদনগরে কি হচ্ছে, এটা যখন ঢাকার মানুষরা, ক্ষমতাবান মানুষরা যখন বলা শুরু করেছে, তখনই কিন্তু এই ফজর আলীর অ্যারেস্টটা হয়েছে। এক রাতের মধ্যে ফজর আলীর অ্যারেস্ট হয়েছে। কেন? মুরাদনগরের থানার পুলিশ কি করছিল? ধর্ষণের মামলা হয়েছে, তুমি যাও গিয়ে ধর্ষণের আসামিকে অ্যারেস্ট করো। তুমি ঢাকার অর্ডারের জন্য অপেক্ষা করছো কেন? And that's where the impunity starts. একদম থানা পুলিশ থেকে ট্রায়াল প্রসেস তো আরো অনেক দূরে। হ্যাঁ, সরকার থেকে তারা গিয়ে ঘাট ধরলো যে যাও গিয়ে ওকে তুমি অ্যারেস্ট করো, তারপরে গিয়ে সেই পুলিশ তাকে অ্যারেস্ট করা শুরু করবে। তো এই ভিডিও, এই ভয়ঙ্কর বিভৎস ভিডিওটা যদি না ছড়াতো, আমরা হয়তো এই ঘটনাটা নিয়ে জানতাম না, আমরা এতটা সোচ্চার হতাম না, তাহলে হয়তো ফজর আলী তাকে হয়তো ধরা হতো না। আমরা কি জানি? মানে এই নারীটা যার আসলে বিচার প্রয়োজন, সে ডেফিনেটলি তখন তার বিচার প্রক্রিয়াতে ঢুকতেই পারতো না, সে মামলা করা পর্যন্ত থাকতো। আর সে এত ক্ষমতাবান একটা মানুষের বিরুদ্ধে মামলা করেছে, শি ইজ বিকামিং ইভেন মোর ভালনারেবল, রাইট, টু দ্য পলিটিক্যাল পাওয়ার্স অফ দ্যাট কমিউনিটি। তারপরে আরেকটা জায়গাতে চলে আসলো হচ্ছে এভিডেন্সিয়াল। আমি জানি না আপনি ভিডিওটা কি দেখেছেন নাকি, কাজের জন্য আমাকে দেখতে হয়েছিল। ভিডিওটা একদম খুবই ক্লিয়ারলি আমরা যেটা মানে বলতে পারি, এটা সম্পূর্ণভাবে ধর্ষণের আইনের সাথে এটা সামঞ্জস্য। কিন্তু ভিডিওতে দৃশ্যমান যা ছিল সেখানে, সেটা দেখে আমার মনে হয়েছে যে ডিএনএ স্পেসিমেন পাওয়াটা কষ্ট হয়ে যেত। কারণ আলটিমেটলি ধর্ষণের মামলাগুলোর কনভিকশন হয় কিন্তু ডিএনএ স্পেসিমেন পাওয়া গেছে কি যায়নি এটার উপরে নির্ভর করে। তো ডিএনএ স্পেসিমেনটা আসলে মানে যেটা ধর্ষণের একদম যেই তাত্ত্বিক সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী যদি ধর্ষণটা হয়ে না থাকে তাহলে ডিএনএ স্পেসিমেন পাওয়া যায় না। এবং এই নারীর ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে ডিএনএ স্পেসিমেনটা হয়তো সংগ্রহ করাটা উড হ্যাভ বিন আ লিটল ডিফিকাল্ট, মানে ওরা যেটা সিমেন স্পেসিমেন নেবে ওইটা হয়তো তারা পেতো না। ওইটা না পেলেই কিন্তু তার মামলা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এখানে নেওয়া হয় না। আমরা সব আদালতে গিয়ে বারবার করে আমরা একই ঘটনা দেখেছি। এখন ডিএনএ স্পেসিমেনটা এমন একটা জিনিস যে ধরেন একটা নারীর ধর্ষণ হলো, তাকে সেই অবস্থাতেই তাকে
কোনো একটা হাসপাতালে বা কোথাও যেতে হবে, গিয়ে তার ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা আবারও ওটাও কিন্তু একটা দ্বিতীয় ধর্ষণের মতন। মানে ফিজিক্যাল এক্সামিনেশন মানে হচ্ছে সম্পূর্ণভাবে পুরো শরীর তার এক্সামিন করা হবে এবং একজন অপরিচিত মানুষ দ্বারা। সাধারণত পুলিশদের সামনে এটা করা হয়, নারী পুলিশ যদিও হয় কিন্তু পুলিশদের সামনে করা হয়। এবং তারপরে তার শরীরে বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে তার যৌনাঙ্গ থেকে ডিএনএ স্পেসিমেন নেওয়া হয়। এটা একটা নারীর জন্য যে মাত্র ধর্ষণ হয়েছে পুরো রিট্রমাটাইজিং একটা প্রসেস। এবং ইমাজিন দ্যাট দিস হ্যাজ টু বি ডান রাইট আফটার দ্য পারসন গেটস রেপড। কিন্তু আমরা জানি যে আসলে মানুষ তো ওভাবে করে ফাংশন করে না, রোবট না তো, মানুষ তো রোবট না। রাইট আফটার রেপ নারীটা হয়তো বাসায় যাবে, সাথে সাথে হয়তো গোসল করে ফেলে, এবং ওই যে গোসল করে ফেলে ওইটাই তার মামলার জন্য মানে অশনি সংকেত হয়ে যায় আসলে। দ্যাট ইজ দ্য ড্যামিং সিল অন দ্য কেস, and it's so sad because like within hours of getting raped the woman has to decide whether she wants to heal or whether she wants justice. That's not fair. ভিডিওটার কথায় আসে, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা একদম ব্যাপকভাবে সার্কুলেট করা হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যারা কমেন্ট করছে বা যারা শেয়ার করছে তারা আসলে ভিকটিমকেই ব্লেম করছে। এবং আমরাও আগে, আমি আর আপনি এটা নিয়ে অনেকবার আলোচনায় এসেছি। তো শুধুমাত্র কি নারী হওয়ার কারণে একজন ব্যক্তির সাইবার নিরাপত্তা এতটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে? সাইবার নিরাপত্তা তো আসলে শুধুমাত্র একটা অংশ। ঘটনার শুরু থেকেই তো আসলে ভিকটিম ব্লেমিংটা করা হচ্ছে। যিনি ভিডিও করেছেন উনি তো জানেন যে এই ভিডিও উনি ছড়ালেও তার কিছু হবে না, কিন্তু যেই নারীর ভিডিওটা ছড়ানো হচ্ছে সে নারীর জন্য এটাই হয়তো তার মানে দিস উড বি এনাফ টু ট্রুলি ব্রেক হার, এন্ড হার লাইফ ইন আ ওয়ে। এবং আমরা যতই বলি না কেন যে আসলে ধর্ষণের সম্মান যায় না, আমরা জানি যে আসলে আমরা এটা আমাদের মুখের বলি, এটা আমরা যারা শহুরে নারীবাদী এটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু গ্রামের রিয়ালিটি না আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। তো ওই নারীর জন্য ওই ভিডিওই যথেষ্ট তার সম্মান ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ওভাবে বলতে গেলে। তারপরে যারা এই ভিডিওটা শেয়ার দিচ্ছেন, ভিডিও শেয়ার দিয়ে অনেকে আসলে আমি যেটা দেখলাম তারা বেশ পৈশাচিক একটা আনন্দ নিচ্ছিল ভিডিওটা থেকে। তারা ভিডিওটা দেখে যিনি এটাকে ইনস্টেড অফ কন্ডেমিং দ্য ভিডিও দে ওয়ার সেলিব্রেটিং ইট। হ্যাঁ, এটা নিয়ে কথা বলাটা কষ্ট, আসলে ভিডিওটা নিয়ে কথা বলাটা কষ্ট। তাও একটু চেষ্টা করি আরেকবার। এখন আসি ভিডিওর পরবর্তী কাহিনী যা যা হলো। মানুষ উঠে পড়ে লাগলো এটাই প্রমাণ করতে যে নারীর সাথে যে তাকে ধর্ষণ করেছে ধর্ষণকারীর একটা পরকীয়া সম্পর্ক ছিল। সাংবাদিকরা চলে গেল তার বাসায়, সম্পূর্ণভাবে তার চেহারা উন্মুক্ত করে তারা ইন্টারভিউ করলো। সেই ভিডিও এক্সক্লুসিভ হিসাবে ছাড়া হলো ফেসবুকে। সেই এক্সক্লুসিভ ভিডিওতে তারা জিজ্ঞেস করছে বারবার করে, ধর্ষণকারীর সাথে আপনার কি সম্পর্ক? একজন ধর্ষণকারী এবং একজন নারী যাকে ধর্ষণ করা হয়েছে তাদের মধ্যে একমাত্র একটাই সম্পর্ক হতে পারে, সেটা হচ্ছে নিপীড়নের। এখানে পরকীয়া আমরা কিভাবে খুঁজতে যেতে, হাউ ডু উই ডু দ্যাট, হাউ ডিড উই ডু দ্যাট? মানে এই প্রশ্নগুলো করেও কিন্তু এই মানুষগুলো ইজ অলমোস্ট কমপ্লিসিট টু দ্য ক্রাইম। অবশ্যই। আরেক দল আসলো এখানে, তারা চুলচেরা বিশ্লেষণ করা শুরু করলো যে আসলে আমাদের আইনে যেভাবে করে ধর্ষণকে সংজ্ঞায়িত করা আছে সেই তাত্ত্বিক ডেফিনেশন অনুযায়ী কি এটা কি ধর্ষণ নাকি ধর্ষণ চেষ্টা হবে? আচ্ছা, সেই আমরা কেন এই আলোচনাগুলো করছি? এই আলোচনাগুলো তো ইররেলেভেন্ট হবার কথা। আমরা সবাই দেখেছি কি হয়েছে। দিস ওয়াজ আ রেপ, ক্লিয়ার কাট রেপ। আমরা বুঝতেছি না বিষয়টা যে ধর্ষণের সাজা আর ধর্ষণ চেষ্টার সাজার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। আমাদের আইন এখনো পর্যন্ত যেটা এই ভিডিওতে হয়েছে এইটাকে যদি রেপের আইনের আন্ডারে আমরা যদি প্রসিকিউট না করি, এটাকে যদি ধর্ষণ চেষ্টার আইনের আন্ডারে যদি প্রসিকিউট করা হয় তাহলে কিন্তু সাজা অনেকাংশে কমে আসবে। এবং আমরা যারা দেখেছি ভিডিওটা আমরা জানি যে এখানে আসলে সাজা কমিয়ে আনার কোনো সুযোগ থাকার কথা না, থাকবে না বা সুযোগ থাকা উচিত না।
তো সকল দিক থেকেই আমরা আসলে নারীর উপরেই দেখছি যে বারবার করে রেসপন্সিবিলিটিটা যাচ্ছে টু প্রুভ দ্যাট শি ওয়াজ ইনডিড রেপ। তো অনেকেই কিন্তু এই ঘটনার অপরাধের পেছনে অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা এবং দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করছেন। আবারও এই প্রশ্ন করতে আমি বাধ্য হচ্ছি, সরকার এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ কেন হচ্ছে? সরকারের আর কি কি করণীয় আছে? প্রথমেই সরকারকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের একটা খুব কড়া বার্তা দিতে হবে যে নারী বিদ্বেষী রেটরিক সহ্য করা হবে না। আমরা যে ধরনের রেটরিক এখন আমাদের অনেক ক্ষমতাসীন দলদের থেকে দেখে থাকি, এটা আসলেই নারীদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে যে আমি ভীত। করে ফেলেছে অলরেডি। হ্যাঁ, আমি নারী হিসেবে আমি ভীত, এবং নিশ্চয়ই অন্যান্য নারীরাও ওই একই পরিমাণেই হয়তো তারা, অথবা তার থেকেও বেশি, আমার থেকেও হয়তো তারা বেশি ভীত। এবং বিষয়টা কিন্তু শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া কত দ্রুত যাচ্ছে এইটার উপরে নির্ভর করে না। কারণ আমরা জানি যে সরকার যদি কোনো মামলা হাতে নেয়, সেই মামলা তারা হয়তো বিচার করিয়ে ছাড়বে, কিন্তু আরও 10টা, 20টা, 50টা, 71টা মামলার কথা বলছেন, 71টা মামলা যেখানে সরকারের ডিরেক্ট কোনো ইন্টারভেনশন নেই, সেই মামলাগুলো আসলে কিছু হয় না বলেই আমরা জানি। এই জিনিসটা না, এই রিয়ালিটিটা অনেক নারীরাই আসলে মেনে নিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, বিচারিক প্রক্রিয়াতে হয়তো বিচারিক ব্যবস্থা হয়তো তাদেরকে ফেল করবে, এটা তারা মেনে নিয়েছে। আমাদের প্রিভেনশনের দিকে বেশি ফোকাস করতে হবে এখন, ইনস্টেড অফ ফোকাসিং অন অ্যাকশন। এবং এই প্রিভেনশনটাতে আমরা তখনই ফোকাস করতে পারবো যখন আমরা নারী বিদ্বেষী আলোচনা, নারী বিদ্বেষী কথাবার্তা আমরা পাবলিক স্ফেয়ার থেকে সরিয়ে নিতে পারবো। Thank you so much, Zaima. I know it was a difficult conversation to have. দর্শক, আপনাদের সবাইকেও ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আরও নিউজ অ্যানালিসিসের জন্য আমাদের ফেসবুক পেজ লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। Thank you for staying with Star Views Room. Stay with the Daily Star. Stay safe. Say no to rape. Say no to victim blaming.